ভোট হরণকারীরা পালিয়ে গেলেও নির্বাচন বাধাগ্রস্ত করছে একটি দল, বললেন তারেক রহমান। ময়মনসিংহে যাচ্ছেন কাল। মানুষের কল্যাণের জন্যই বিএনপির রাজনীতি, বললেন মির্জা ফখরুল। নারীদের সম্মান ও নিরাপত্তার অঙ্গীকার জামায়াতের। চাংখারপুলে 6 মার্ডারের সাবেক বিএনপি কমিশনার হাবিব সহ 3 জনের মৃত্যুদণ্ড, আরও 5 পুলিশ কর্মকর্তার বিভিন্ন মেয়াদে সাজা। বাগেরহাটের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাদ্দামকে 6 মাসের জন্য জামিন দিয়েছে হাইকোর্ট। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোট হরণকারীরা পালিয়ে গেলেও নির্বাচন বাধাগ্রস্ত করছে একটি দল। হাতিয়ায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। আমাদের দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা এই কাজটি করেছিল তারা দেশ থেকে চলে গিয়েছে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এখন অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। 12 তারিখে ইনশাল্লাহ 12 তারিখে এখানে যারা মুসলমান ভাই আছেন, আপনারা তাহাজ্জুদ পড়ে স্ব নির্বাচনী এলাকায় স্ব ভোট কেন্দ্রে গিয়ে ভোরে ফজরের জামাত ওখানে ভোট কেন্দ্রের সামনে আদায় করবেন। এবং যারা মুসলমান অন্য ধর্মের ভাই বোনেরা আছেন তাদেরকে সাথে নিয়ে যাবেন, যাতে করে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারে, যাতে ভোট দিতে পারেন, আপনারা সঠিকভাবে ভোট দিতে পারেন। এবং শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে আনতে হবে। দীর্ঘ 22 বছর পর আগামীকাল ময়মনসিংহ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে উৎসাহ উদ্দীপনায় ভাসছে নেতাকর্মীরা। ব্যাপক প্রস্তুতি ময়মনসিংহ উত্তর, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির। সার্কিট হাউস মাঠের জনসভা স্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। ময়মনসিংহ থেকে অমিত রায়ের তথ্য ছবিতে বিস্তারিত। মঙ্গলবার বিকালে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরী ছেয়ে গেছে ব্যানার আর ফেস্টুনে। জনসভা স্থল ঘুরে সন্তুষ্ট কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা। দীর্ঘ 22 বছর পর উনি ময়মনসিংহে আসবেন, সেই জন্য আমরা অনেক আনন্দিত, উৎফুল্ল। তার এই আগমনকে নিয়ে আমরা ময়মনসিংহবাসী খুব প্রফুল্ল। তার কাছ থেকে আমাদের পাওয়ার চাওয়ার অনেক কিছুই আছে। আমরা আশা করি সবগুলোই আমরা ময়মনসিংহবাসী তার কাছে দাবি পেশ করব। লক্ষ কোটি জনতা আজকে বরণ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। ময়মনসিংহ বিভাগের সাধারণ মানুষ থেকে শুরু করে ভোটার। আমাদের 24টা আসনের প্রার্থীরা এখানে থাকবে এবং তাদেরকে আমাদের চেয়ারম্যান মহোদয় পরিচয় করিয়ে দিবেন। এবং 24টা আসন থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মী এবং জনগণ এই সভায় অংশগ্রহণ করবে। তারেক রহমানের বক্তব্যে দিক নির্দেশনা মিলবে বলে অপেক্ষা বিএনপি মনোনীত প্রার্থীদের। আমরা যে কোনো কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে, সর্বোচ্চ শ্রম দিয়ে আমরা সেই সফলতা বয়ে আনবো ইনশাল্লাহ। আগামী 27 তারিখ বিকাল 2টায় আসবেন। আমরা মনে করি এই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করবে ইনশাআল্লাহ। ময়মনসিংহ বিভাগের 4টি সাংগঠনিক জেলার নেতারাও কর্মব্যস্ত। আমরা এই দিনের জন্যই আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সেই নেতা তারেক রহমান সাহেব আজকে বাংলাদেশে উনি সশরীরে এই ময়মনসিংহে আমাদের মাঝে আসবেন, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। আমরা ইতিমধ্যে বিভাগীয় সাংগঠনিক টিম, আমাদের সকল জেলাকে নিয়ে, অঙ্গ সংগঠনকে নিয়ে আমরা ইতিমধ্যেই আমাদের প্রস্তুতি মিটিং সহ আমাদের সকল কার্যক্রম শুরু করেছি। তারেক রহমানের বক্তব্য শোনার অপেক্ষায় দলীয় নেতাকর্মীর বাইরে সাধারণ মানুষও। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেখ হাসিনা সবাইকে বিপদে ফেলে দিল্লিতে গিয়ে বসে আছেন, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগে ধানের শীষ আর নৌকার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতো, কিন্তু এখন নৌকার কাণ্ডারি শেখ হাসিনা দেশের জনগণকে ফেলে ভারতে পালিয়েছেন। ঠাকুরগাঁও সদরের বেগুনবাড়ি ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন। জানান, বিএনপি ব্যবসার জন্য রাজনীতি করে না, বিএনপি রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য। এদেশে বিএনপি এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। এ সময় রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে তিনি বলেন, যারা পাকিস্তানি সেনাদের সাহায্য করেছে
দেশের হাজার হাজার মানুষ হত্যা করেছে, তারা আবার এসে ভোট চাচ্ছে। বলেন, যে দল বাংলাদেশকে বিশ্বাস করে না, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদেরকে ভোট দিয়ে দেশের সর্বনাশ না করতে জনগণের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। নৌকার যিনি কান্ডারি, আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, উনি আপনাদেরকে ফেলে ভারত চলে গেছে, দিল্লিতে গিয়ে বসে আছে, আর আমাদেরকে বিপদে ফেলে দিয়ে গেছে, তাই না? থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা চলতো, তাই তো? একটি দলের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ভোটকে প্রভাবিত করা অনাকাঙ্ক্ষিত ও বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। গুলশানের নির্বাচন পরিচালনা কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। মাহাদি আমিন জানান, এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে এবং তারা আমলে নিয়েছে। অনতি বিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সফরে জনগণের অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে বলে মন্তব্য করেন বিএনপি মিডিয়া সেলের প্রধান ডাক্তার মওদুদ আহমেদ পাভেল। সারা দেশে জামায়াতের সাথে সংঘর্ষের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানানো হয়। বিশ্বাস ও আবেগকে ব্যবহার করে দেশের ভোটারদের প্রভাবিত করার যে চেষ্টা, সেটি নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা, অবাধ ও সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। আপনারা জানেন, এ ধরনের কর্মকাণ্ড গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 77(1)(ঘ) অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দলটি ক্ষমতায় গেলে নারীদের তালাবদ্ধ করে রাখবে বলে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। জামায়াতের হাতে এত তালা কেনার টাকা নেই মন্তব্য করে তিনি নিশ্চয়তা দিয়ে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীরা সম্মানের সাথে, নিরাপত্তার সাথে সব কাজ করতে পারবে। যারা রাস্তাঘাট, বাজার, স্ট্যান্ডে চাঁদাবাজি করছে, 11 দল সরকার গঠন করলে তাদের বুকে টেনে নিয়ে হাতে কাজ তুলে দেওয়ার প্রতিশ্রুতিও দেন ডাক্তার শফিকুর রহমান। রাশেদুল ইসলামের ক্যামেরায় মহিবুল্লাহ মহিবের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তরাঞ্চল সফরে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। 11 দলীয় জোটের প্রথম সমাবেশটি অনুষ্ঠিত হয় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে। সকাল থেকেই সেখানে জড়ো হন নেতাকর্মীরা। সমাবেশে বিপুল সংখ্যক নারী কর্মীদের অংশ নিতে দেখা যায়। জামাত আমির বলেন, ভোট চাওয়ার অপরাধে একটি গোষ্ঠী জামাতের নারী কর্মীদের নানাভাবে নাজেহাল করছে। অভিযোগ করেন, চাঁদাবাজি করে কিছু মানুষ অতিষ্ঠ করে তুলেছে জনজীবন। ক্ষমতায় গেলে বেকার ভাতা নয়, বরং অভিশপ্ত জীবন থেকে বের করে এনে চাঁদাবাজ ও বেকারদের হাতে কাজ তুলে দেবে জামাত। এখানে কুষ্টিয়া জেলায় 60টার মতো চাল কল আছে। ট্রাকগুলো এখান থেকে চাল বোঝাই করে রাজধানী এবং দেশের বিভিন্ন গন্তব্যে যায়। এখানে প্রতিটি ট্রাক থেকে বেসরকারি খাজনা আদায় করা হয়। ট্রাকের মালিকরা অতিষ্ঠ, ব্যবসায়ীরা অতিষ্ঠ, চাল কল মালিক যারা তারা অতিষ্ঠ। এরপরে আবার বিভিন্ন স্ট্যান্ড দখলের ব্যাপার আছে। যেই বাংলাদেশের প্রত্যেকটি সক্ষম পুরুষ এবং নারীর হাতে মর্যাদার কাজ আমরা তুলে দেব ইনশাআল্লাহ। বিশেষ করে যুবক যুবতীদের হাতে, তাদের এই যৌবনের শক্তি দিয়ে তারা যেন দেশকে দারুণভাবে গড়তে পারে, এগিয়ে নিয়ে যেতে পারে। ডাক্তার শফিকুর রহমানের প্রতিশ্রুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার। উত্তরাঞ্চলের নদীগুলো রক্ষায় কাজ করবেন বলেও জানান তিনি। অভিযোগ করেন, উন্নয়নের নামে গত 54 বছরে যারাই ক্ষমতায় এসেছে তারাই লুটপাট করেছে। এই অবস্থার পরিবর্তন চায় জামাত ইসলামী। যেই জাতি মাদেরকে সম্মান করতে পারে না, অপমান তাদের জন্য অবধারিত। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যে কোনো কিছুর বিনিময়ে মায়েদের সম্মান ইনশাআল্লাহ আমরা রক্ষা করব। দেশবাসী, বিশেষ করে যুব সমাজ এবং মায়ের জাতি, তারা আর বস্তা পচা রাজনীতি দেখতে চান না। মাদেরকে জিজ্ঞাসা করা হয়, আপনারা কেন পাল্লায় ভোট দিবেন? বলে যে আমরা পাল্লায় ভোট দিব, আমরা নিরাপদ থাকতে চাই। এই জন্য আসলে নিরাপদ থাকবেন না, এখনই ওদের হাতে আমাদের নিরাপত্তা নাই, ক্ষমতা সব শেষ করে দেবে। পরে কুষ্টিয়া 1, 2, 3 ও 4 আসনে জামাত মনোনীত প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, কুষ্টিয়া।
দর্শক, জামায়াত সহ 10 দলীয় ঐক্যের নির্বাচনী প্রচারণার সংবাদ সংগ্রহে এই মুহূর্তে ঝিনাইদহ জেলার উজির আলী হাই স্কুল মাঠে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যাচ্ছি তার কাছে। মুহিব, আপনি তো জামায়াতের সমাবেশে আছেন, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? রওশন, আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহে। আপনি নিশ্চয়ই জানেন যে 11 দলীয় জোটের উত্তরাঞ্চলের যে কর্মসূচি তারই অংশ হিসেবে এখানে এই মুহূর্তে মহাসমাবেশ চলছে। কিছুক্ষণ আগে আমরা ছিলাম চুয়াডাঙ্গায়, সেখানে বক্তব্য রেখেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, এবং তিনি সেখান থেকে এই মুহূর্তে পথে রয়েছেন, হয়তো কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন উজির আলী এই হাই স্কুল মাঠে। ইতিমধ্যেই জামাত সহ 11 দলীয় জোটের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছেন এই মাঠে, এবং আগামী 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য যে নেতাকর্মীদের যে উৎসাহ সেটি আমরা লক্ষ্য করছি। এবং এই উজির আলী হাই স্কুল মাঠ ইতিমধ্যেই কিন্তু নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে গেছে। এবং আপনি নিশ্চয়ই জেনেছেন যে 4টি জেলা অর্থাৎ কুষ্টিয়া, তারপরে মেহেরপুরের পরে চুয়াডাঙ্গা, এবং সবশেষ আজকের এই ঝিনাইদহের এই মহাসমাবেশ। এবং এই মহাসমাবেশগুলোতে কিন্তু জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বারবার যেটি বলছেন যে ইনসাফের রাষ্ট্র কায়েমের জন্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে যাতে জামাত ইসলাম তথা 11 দলীয় জোটের যে প্রার্থী রয়েছেন তাদেরকে যাতে ভোট দেয়। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই যে 4টি জেলা, এই 4টি জেলায় কিন্তু আমরা শুধু জামাতের প্রার্থীদেরকেই দেখেছি। অর্থাৎ এই ঝিনাইদহের যে 4টি আসন রয়েছে সেই আসনগুলোতে জামাতের দাঁড়িপাল্লার প্রার্থীরাই কিন্তু নির্বাচন করছেন। অর্থাৎ 11 দলীয় জোটের অন্যান্য যারা রয়েছেন শরিক হিসাবে তাদের কোনো প্রার্থী এই 4টি জেলায় আমাদের চোখে পড়েনি। অর্থাৎ জামাতের আমির এইসব প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লার প্রতীক তুলে দিয়ে যারা এই এলাকার মানুষ রয়েছেন তাদেরকে উৎসাহ দিচ্ছেন যাতে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামাত ইসলাম সহ 11 দলীয় জোটকে ক্ষমতায় বসানোর জন্য নেতাকর্মীরা কাজ করে। তো সব ধরনের দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি বন্ধে তারা ভূমিকা রাখবেন এই প্রতিশ্রুতিও দিচ্ছেন। রওশন, এই ছিল আমার কাছে ঝিনাইদহের উজির আলী হাই স্কুল মাঠ থেকে জামাতের মহাসমাবেশের সার্বিক পরিস্থিতির তথ্য। ধন্যবাদ মুহিবুল্লাহ মুহিব। ঢাকা সহ বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থীরা। সোমবার সকালে 10 দলীয় জোটের পক্ষে এনসিপি মনোনীত ঢাকা 18 আসনের প্রার্থী ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় একটি এতিমখানা পরিদর্শন ও গণসংযোগে অংশ নেন। এ সময় তার উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নির্বাচনী গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন ঢাকা 8 আসনের এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। পুরাতন বন্দোবস্ত টিকিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে জানিয়ে তিনি গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট চান। অভিযোগ করেন একটি দল হামলা করে নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে। হামলা হয়েছে, আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। আগে আওয়ামী লীগ হামলা করত, এখন বিএনপি হামলা করা শুরু করে দিয়েছে। হামলা মামলা করে জাতীয় নির্বাচন বানচাল করা যাবে না। আসন্ন নির্বাচনকে অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে তাগিদ দিয়েছেন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব নির্দেশনা দেন। এতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, আইন শৃঙ্খলা রক্ষা এবং সশস্ত্র বাহিনীর সম্ভাব্য দায়িত্ব প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ সময় নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। সভার শুরুতে দেশের বিভিন্ন প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন প্রফেসর ইউনূস। দীর্ঘ সময় ধরে ধৈর্য ও পেশাদারিত্বের সাথে দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এর আগে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসে পৌঁছালে তাকে স্বাগত জানান 3 বাহিনী প্রধানরা। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, ভোট কেনাবেচা ঠেকাতে এবার প্রতিটি আসনে মোবাইল ব্যাংকিংয়ে নজরদারি থাকবে। চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সাথে মতবিনিময় সভায় তিনি কথা জানান। আমাদের সমাজে তো এই ঘটনা ঘটে থাকে, ভোট কেনাবেচা, এটা যেন না হয়। সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, তারা যেন এই
কয় টাকার বিনিময়ে তার ভোটটা বিক্রি করে 5 বছরের জন্য যেন গোলামে রূপান্তরিত না হয়। আমরা কিছু রেস্ট্রিকটিভ মেজার এখানে ইম্পোজ করব, এটা ক্যাপ দিয়ে দিব, আমরা একটা সিলিং নির্ধারণ করে দিব যে অ্যাভারেজের বেশি বা একটা সিলিং এর বেশি এই নির্বাচনকালীন সময়ে, বিশেষ করে 8 তারিখের পর থেকে আর এই ট্রানজাকশন গুলো করা যাবে না। তো আপনারাও খেয়াল করবেন যে এমএফএস ব্যবহার করে এই বিভিন্ন ধরনের আপনার নগদ হোক, বিকাশ হোক, রকেট হোক, ইত্যাদি ইত্যাদি, এর মাধ্যমে যেন টাকা বিলি না হওয়া শুরু হয়। বিষয় হবে আনন্দের মাধ্যম। জুলাই গণঅভ্যুত্থানে চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহ আলমের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ রায় দেন। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া রমনার সহকারী কমিশনার ইমরুল হাসানকে 6 বছর, পরিদর্শক আরশাদকে 4 বছর, কনস্টেবল সুজন, ইমন ও নাসিরুলকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। অপরাধ প্রমাণ হওয়ার পরও সাজা কম দেয়ায় দণ্ড বাড়ানোর জন্য আপিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আসামি পক্ষের আইনজীবীরাও রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন। তবে এই রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন নিহত কয়েকজনের স্বজন। তাদের দাবি, ন্যায় বিচার হয়নি। রায় বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে 6 মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। সদ্য স্ত্রী ও 9 মাস বয়সী সন্তান হারানো সাদ্দামকে মানবিক বিবেচনায় এই জামিনের আদেশ দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি JBM হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে সাদ্দামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাইদ আহমেদ রাজা। তিনি বলেন, আদালত মানবিক বিবেচনায় সাদ্দামকে জামিন দিয়েছেন। বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে একাধিক মামলায় কারাগারে বন্দী। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন সাদ্দাম। এরপর থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। গত 24 জানুয়ারি সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে তাকে মাত্র 5 মিনিটের জন্য মৃত স্ত্রী ও 9 মাস বয়সী শিশুপুত্রকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়। গাজীপুরে 2 সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন এক মা। মহানগরীর 41 নম্বর ওয়ার্ডের নয়নীপাড়া এলাকার রেল ক্রসিংয়ে সকাল 11টার দিকে ঘটনা ঘটে। পুলিশ জানায়, মহানগরীর পুবাইল রেল ক্রসিংয়ের পূর্ব পাশে নয়নীপাড়া ফাটপাড় এলাকার রেল লাইনের ওপরে মালা বেগম তার 2 সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এ সময় চলন্ত রেলের নিচে পড়ে মা ও 2 সন্তানের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 3 জনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হাফিজা খাতুন মালা কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার মোজাম্মেল হকের মেয়ে। মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। যুক্তরাষ্ট্র থেকে 60,000 মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে একটি জাহাজ। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে সুদৃঢ় করতে এই গমের চালান আসা উপলক্ষে সোমবার দুপুরে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এ সময় চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান, খাদ্য সচিব ফিরোজ সরকার উপস্থিত ছিলেন। বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের গম চাষিদের বাণিজ্যিক সংগঠন EES ওয়েট অ্যাসোসিয়েটসের সাথে সমঝোতা অনুযায়ী 2030 সাল পর্যন্ত বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ 7 লাখ মেট্রিক টন গম ক্রয় করবে। এই সমঝোতা স্মারকের অধীনে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক পণ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান এগ্রোকর্পের মাধ্যমে 3টি বিক্রয় চুক্তিতে বাংলাদেশ আনুমানিক 6,60,000 মেট্রিক টন গম ক্রয় করেছে, যার মধ্যে 3,50,000 মেট্রিক টন এরই মধ্যে সরবরাহ করা হয়েছে। এবারে দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবরে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে পালন হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস। নগরীর একটি হোটেলে হয় আলোচনা সভা। চট্টগ্রাম কাস্টমস হাউসের এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড NBR সদস্য মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে বেনাপোলেও। উদ্বোধন করেন NBR-এর আরেক সদস্য GM আবুল কালাম কায়কোবাদ। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে খাগড়াছড়ির দীঘিনালায় মহড়া করেছে বিজিবি। বাবুছড়া ব্যাটালিয়ন অধিনায়কের তত্ত্বাবধানে ও দায়িত্বপ্রাপ্ত সদস্যদের অংশগ্রহণে এ মহড়ায় ভোটকেন্দ্রে সৃষ্ট বিভিন্ন পরিস্থিতির বাস্তবসম্মত অনুশীলন করা হয়। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক। এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আফরোজা আক্তার।
সাভারে নারী ভোটারদের সমাবেশ হয়েছে। স্থানীয় একটি স্কুল মাঠে বিএনপি আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা ১৯ আসনের বিএনপি প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহান। ব্রাহ্মণবাড়িয়ার মৃতপ্রায় টাউন খালে প্রাণ ফেরাতে চালানো হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। পৌর কর্তৃপক্ষের উদ্যোগে খালের একাংশের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ হয়েছে। এই কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। দিনাজপুরে প্রথমবারের মতো বেসরকারি চাকরি মেলা হয়েছে। দিনব্যাপী এ মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন ১১১ জন। কারিগরি শিক্ষা বিভাগের অ্যাসেস্ট প্রকল্পের আওতায় এই মেলায় অংশ নেয় দেশের ১৫টি শীর্ষ নিয়োগদাতা প্রতিষ্ঠান। রংপুরে আন্তঃধর্মীয় সম্প্রীতি বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ হয়েছে। দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে RDRS বেগম রোকেয়া মিলনায়তনে সংলাপে অংশ নেন রংপুর বিভাগের ৮ জেলার বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতা, NGO ও গণমাধ্যম কর্মী সহ অনেকে। নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে ফিলোসোফিয়া স্কুলের ২৫ বছর পূর্তি উপলক্ষে ছাত্র, শিক্ষক, অভিভাবক ও ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদের সমন্বয়ে আনন্দ উৎসব হয়েছে। উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক মিস তাহিনী ইয়াসমিন সহ সংশ্লিষ্টরা। মিলেমিশে গর্বমোরা স্বপ্নের রূপগঞ্জ স্লোগানে রূপগঞ্জের পূর্ব গ্রাম স্কুল মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। নারায়ণগঞ্জ ১ আসনের বিএনপি প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর উদ্যোগে এ আয়োজনকে সাধুবাদ জানান স্থানীয় বাসিন্দারা। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ভোট হরণকারীরা পালিয়ে গেলেও নির্বাচন বাধাগ্রস্ত করছে একটি দল, বললেন তারেক রহমান। ময়মনসিংহ যাচ্ছেন কাল। মানুষের কল্যাণের জন্যই বিএনপির রাজনীতি, বললেন মির্জা ফখরুল। নারীদের সম্মান ও নিরাপত্তার অঙ্গীকার জামায়াতের। চাংখারপুলে 6 মার্ডারের সাবেক বিএনপি কমিশনার হাবিব সহ 3 জনের মৃত্যুদণ্ড, আরও 5 পুলিশ কর্মকর্তার বিভিন্ন মেয়াদে সাজা। বাগেরহাটের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাদ্দামকে 6 মাসের জন্য জামিন দিয়েছে হাইকোর্ট। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।